শিকড় ও ডানার আজকের সভায় উপস্থিত সবাইকে আন্তরিক নমস্কার জানাই। আজ আমাদের নিবেদন বিজন ভট্টাচার্যর নাটক নবান্ন। আমরা নাটকটার নির্বাচিত অংশ পাঠ করব শ্রুতি নাটকের রীতি অনুসরণ করে। তারপর একটা ছোট্ট বিরতির পর চলে যাব আলোচনায়। দিশারি গ্রন্থাগার ও শিকড় ও ডানার যৌথ উদ্যোগে আয়োজিত মন্বন্তর সিরিজের তৃতীয় উদ্যোগ আজকের এই সভা। এর আগে আমরা শুনেছি ৪৩-এর মন্বন্তরের ঐতিহাসিক এবং আর্থসামাজিক পটভূমি নিয়ে শ্রী সমীক বন্দ্যোপাধ্যায়ের মনজ্ঞ বক্তৃতা, আর পাঠ করেছি মহামন্বন্তর বই থেকে বেশ কয়েকটা ছোট গল্প। এছাড়াও আগামী রবিবার অর্থাৎ ২৮শে এপ্রিল সকাল ১০টায় রয়েছে হাংরি বেঙ্গল বইটির লেখক অধ্যাপক জনম মুখোপাধ্যায়ের বক্তৃতা। এটি জুমে হবে। বিশদ পাবেন দিশারির ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকের নাটক পাঠ রেকর্ড করা হবে এবং ইউটিউব বা অনুরূপ বৈদ্যুতির মাধ্যমে লাগানো হবে। এখানে বলে রাখি যে শিকড় ও ডানা কোনো রকম বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে পরিচালিত নয় এবং আজকের পাঠেরও কোনো রকম কমার্শিয়াল পারপাস অর্থাৎ বাণিজ্যিক কারণ নেই। আজকের পাঠে রয়েছেন দেবাশিস সরকার, জয়দীপ দাস, অপর্ণা গাঙ্গুলি, মিঠুয়া ঘোষ, শুভাগতা ব্যানার্জি, অরুণাশিস সোম, সমন্বিতা বন্দ্যোপাধ্যায়, উদ্দীপন মুখার্জি এবং সূত্রধর অমৃতা সরকার। শুরু করছি নাটক নবান্ন। সময়টা ১৯৪২-৪৩ সাল। একদিকে আগস্ট আন্দোলন, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচে বিপর্যস্ত ভারতবর্ষ এবং দুর্ভিক্ষ, মন্বন্তর, প্রাকৃতিক দুর্যোগ ও কালোবাজারির জাঁতাকলে বিধ্বস্ত ভারতবাসী। একদিকে অভাবের তাড়নায় চাষের জমি, বাড়ির বউয়ের গয়না থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে গ্রামবাসীর খাবার জুটছে। সর্বস্ব হারিয়ে গ্রাম ছেড়ে মানুষ খিদে মেটাতে শহরে গিয়ে লঙ্গরখানায় লাইন দিচ্ছে। অন্যদিকে লোভী জোত্দার, মজুতদার ও সাম্রাজ্যবাদী ইংরেজ খাদ্য গুদামবন্দি করছে। অসহায় মানুষের এই কাহিনীর প্রেক্ষাপট আমিনপুর গ্রাম, যেখানে কৃষকদের প্রতিনিধিত্ব করছেন প্রধান সমাদদার ও তার পরিবার। প্রধানের পরিবারের অবস্থাও সঙ্গীন। নাতির মুখেও খাবার তুলে দেওয়ার সঙ্গতি হারিয়ে যেটুকু জমি অবশিষ্ট আছে সেটুকু স্থানীয় সমাদদার হারু দত্তকে সামান্য মূল্যে বেচে দেবার উপক্রম হয় তার। এই যে এছো। এই একটু দেরি হয়ে গেল। আর তো এসেছেন কতক্ষণ? তা অনেকক্ষণ হলো, বসে আছি তোমার জন্য। দেখুন দিনি, বসতে বলে গেছিলাম কিন্তু। হ্যাঁ, তা শুনেছি। তারপর কি ঠিক করলে? ঠিক মানে বলবো বাকি। ঠিক মানে বলবো বা কি? সে আবার কি? তা বলি, বিক্রি তো করবে নাকি? মনোগত অভিপ্রায়টা কি সেটা খুলে বলো। জোর করে তো আর আমি তোমার এই জমি বেচতে বলছি নে। তো তো রন, একটু বসুন, কুঞ্জ আসুক। কুঞ্জ আসবে? হ্যাঁ, এই এলো বলে। তা কুঞ্জরে দিয়ে আমি কি করব? তার সঙ্গে আমার তো কোনো দরকার নেই। আর আলাপ আলোচনা আগে কি এ সম্বন্ধে তার সঙ্গে তোমার কোনো কথাবার্তাই হয়নি? কথাবার্তা আর কি বা এমন বিশেষ? তবে হ্যাঁ, বলেছি। বলেছো? হ্যাঁ, বললাম। বলি, জমি জায়গা যখন। তা যাকগে, সে তুমি বোঝোগে। আমি আর সে কথা শুনে কি করব? তা কুঞ্জ কি বললে? বললে, বলো, বলো। কুঞ্জ তো বারণ করে, বলে যে না, থাক, দরকার নেই জমি বেচে ওদের। বারণ করে? হুম 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 হুম। তা তুমি কি বলো? আমি বলি, এখন কথা কি জানেন? দেখো প্রধান, একটা কথা বলি। কারবার তোমার সঙ্গে আমি এই নতুন করছি নে। আর তুমিও তো জানো আমারে, নাকি? এই যে মগরার বিলের জমি বিক্রি করলে সেদিন, হিসেব করে দেখো। আর পাঁচজনই বা এরকম জমির কি দর দিয়েছে, আর আমি বা তোমারে কি দর দিয়েছি।
যাচাই করে দেখো। আর এই যে কিনছি আমি, বলতে গেলে এ তো আমার একরকম লোকসান। লোকে তো আর কিছু আমার হাতে আসছে না। বলবে আবাদি জমি, কিন্তু এখন তো অনাবাদি হয়ে রইলো নাকি? হাল তো আর আমি ধরতে যাচ্ছি না জমিতে, থাকলো পরে এখন ওই অবস্থায়। মাঝখান থেকে খামোখা কতগুলো টাকা আমার গাট গচ্চা চলে গেল। তা এর ওপরে আমার আর কত লোকসান দিতে বলো তুমি? এই যে সব সাহায্যের কথা শুনি, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে, বস্তু দিচ্ছে সব ভদ্রলোকেরা। সত্যি কথা বলতে গেলে এও তো আমার একরকম সাহায্য। মাটির বদলে টাকা দিচ্ছি। কি দাম আছে মাটির আজ বলো তো? অবশ্যই হ্যাঁ, ছাগল তোমার এখন সে তুমি মাথার দিকে কাটো ল্যাজের দিকে কাটো আমি বলতে যাব না। তবে ওই ওর বেশি, আর আমি এক আদলাও দিতে পারবো না। অসম্ভব একটা কথা বললেই তো আর হয় না। মাথায় এক বোঝা ঘাস নিয়ে কুঞ্জর প্রবেশ। এই যে কুঞ্জ এছো, তাও ঘাস আনলে কোত্থেকে? এই 5 জায়গা ঘুরে ঘুরে। হুম, এ যেন আমার ঢোল কলমি জলার ঘাস বলে মনে হচ্ছে। তা সে যা করেছো করেছো, আর কেটো না। ঘাসের আজকাল বড্ড দর। না, এই তো 2 গাছা নিয়েছি। তা সে ওই দুগাছার দামই অতি কম করে এখন 8 ঘন্টা পয়সা। আর কেটো না। তাহলে আমাদের এদিকে কি হলো প্রধান? কবালা করছো কবে তাই বলো। কাল সময় হয় না তোমার? কিসের কবালা? ও জমি বিক্রি নেই। দেখো দেখো কি বলে পাগল। তা সে ঘাস জমি আমি তোরে দেবো খন? জমিতে ঘাস ছাড়া এখন আর কি জন্মায় রে হাম্মক? নিষ্কণ তুই ঘাস। না, তা সে যাই বলুন আপনি, ও জমি বিক্রি নেই। বলি হ্যাঁ রে, জমি ধুয়ে কি পেট ভরবে হ্যাঁ? জমি বিক্রি নেই? না, তা সে যাই আপনি বলুন, ও জমি বিক্রি নেই। আর তুই চুপ কর। ছেলে মানুষ জমির কি বুঝিস রে? তাহলে প্রধান, ওই কথাই থাকলো কি বলো? তাও জ্যাঠা কি বলবে? বলছি, বলি, জমি বেচবো না। তা আপনি সে একেবারে জোকের মতো লেগে আছেন সর্বদা জ্যাঠার পেছনে। ও জমি বিক্রি হবে না। তোমার ভাইপোটি বুঝলে প্রধান, একেবারে মাথা খারাপ। কোনো দিকে হুঁশ নেই। এই তো শুনলাম আজ কদিন থেকে ভুগছে অসুখে মাখনের মা। কেন? আমার জরগ্ন পাচনটা নিয়ে আসতে তোমার কি হয়? কি হয়? যাবি বুঝলি? নয়তো আর কাউকে পাঠিয়ে দিস বলে গেলাম। অসুখ? অনাহার? তা ওষুধ দিয়ে কি হবে? অসুখ অনাহার? তোমার ভাইপোটি বুঝলে কিনা প্রধান বড্ড রসিক। ভালো ভালো কথা বলে বেশ কুঞ্জ। দেখে, তাহলে ওই কথাই থাকলো কিন্তু প্রধান। না, থাক জমিটুকু বাবা, থাক। আর সবই তো গেছে, জমিটুকু আর বেচবো না। আচ্ছা তা নিয়েও খন পুড়িয়েই। না, থাক। আবার কি থাক? পুড়িয়েই নিও খন। কুঞ্জ, টাকার লোভানি দিয়ে দেশ শুধু লোকের ধানগুলো সব নিয়ে গেছে এর আগে। এখন আবার জমি ধরে টান মারতে এসে। ও জমি বিক্রি হবে না বলে দাও। তাই বলবো? না, ও বেচবো না বাবা, থাক। বেচবো না? কথার খেলাপ করো না হে প্রধান, কথার খেলাপ করো না। বলি, খেলাপের কথা ওঠে কিসে? হ্যাঁ গো মশাই, ওঠে কিসে খেলাপের কথা? দুস্থ অভাজনের উপর অনাহক বলে কি অত্যাচার! জমি যার, সে বলছে বিক্রি করব না, আর উনি শুধু বলেছেন কথার খেলাপ করেছে। ভারী আমার কথা রাখনেওয়ালা রে। আহা, তুই চুপ কর দিনি কুঞ্জ। কেন? চুপ করার কি আছে? চুপ করবে? এই চুপ করে থাকতে থাকতে একেবারে একদিন বোবা হয়ে যাবে। বোবা হয়ে যাবে, এই বলে দিলাম, হ্যাঁ। তা সেই যাই যাব, তুই চুপ বল। কেন? কিসের জন্য? গলা দিয়ে এইবার একটা রা কাড়ো, বুঝলে? চেঁচাও, অন্তত আর 5 জন মানুষ জানুক। আহা, তুই চুপ কর দিনি কুঞ্জ। চুপ করবে? কথার যে বড় পায়তারা দেখি হুম। তবে কি? তবে কি এখনো ভয় করে চলতে হবে? এখনো ভয়? তা সে আমারে ভয় না করে। জানি জানি, ওপরের দিকে হাত দেখাবে তা জানি। তা সে বিশ্বাস ভেঙে গেছে, ওতে আর ভয় করি নে। হুম, সোজা শিরদাঁড়াটা তাহলে এইবার একটুখানি বেঁকিয়ে দিতে হয় দেখছি।
বেটা ছোট লোকের এত বড় আস্পর্ধা! এই গালাগালি দিও না, গালাগালি দিও না, ভালো হবে না। ছোট লোক গালাগালি হলো? বেটা হারামজাদার কথা শোনো, ছোট লোক গালাগালি হলো? এই, মুখ সামলে কথা বলো কিন্তু। এই, দেখো একবার। বাবা! এই যা তো মাতি, যা ডেকে নিয়ে আয় তো তোর মামারে, আর চণ্ডীমণ্ডপ ঘরে যারা যারা আছে, যা। তা আপনি যান বাবা, এক তো জমি, তা সে আমি বিক্রি করব না, ফুরিয়ে গেল। না, অত সহজে ফুরিয়ে যায় না, অত সহজে ফুরিয়ে যেতে দেব না। খামোখা কথা বাড়াচ্ছেন বাবু আপনি। কথা বাড়াচ্ছি আমি? উম বুড়ো হলেও তুমি তো দেখছি একটা কম খচ্চর নও প্রধান। হেত্তেরি শালা নিকুচি করেছে তোর ঝামেলা। জমি সহজে আদায় করা যাবে না বুঝতে পেরে শক্তি প্রয়োগের রাস্তা বেছে নেয় হারু দত্ত। ডেকে পাঠায় লেঠেলদের। অবস্থা বুঝে কুঞ্জও লাঠি নিয়ে আসে, কিন্তু দু তিনজন বলিষ্ঠ লাঠিয়ালের সঙ্গে পেরে ওঠা মুখের কথা নয়। কুঞ্জর লাঠির ওপর লাঠির ঘা পড়ে, মাথায় ঘা খেয়ে মাটিতে বসে পড়ে কুঞ্জ। উন্মত্ত লেঠেলদের হাত থেকে রক্ষা পায় না বৃদ্ধ প্রধানও। এদিকে এই কঠিন পরিস্থিতির অভিঘাতে উত্তেজিত হয়ে পড়ে কুঞ্জ ও রাধিকার অসুস্থ ছেলে মাখন। শয্যা থেকে উঠে দাঁড়াবার বৃথা চেষ্টায় মাথা ঘুরে পড়ে যায় সে। মরণাহত মাখনের ওপর হুমড়ি খেয়ে পড়ে পরিবারের সবাই। হায় 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 হায়, আমার সব গেল গো, সব গেল। ও মাখন, মাখন! একটু জল, জল আন, জল। ও মাখন, মাখন রে! মাখন, মাখন রে, কুঞ্জ দেখ, মাখন রে একবার তুই দেখ। হ্যাঁ, মাখন, মাখন, মাখন! মাখন, চলে গেলি? অনাহার, স্বজন বিয়োগের তীব্র বেদনা এবং প্রবল প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতে সর্বস্ব হারিয়ে পরিবারসহ প্রধান আরও শত শত ভাগ্যহত গ্রাম্য পরিবারের মতোই শহরে এসে নামে।